আসসালামু আলাইকুম। তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি CRT টেলিভিশন। তো বন্ধুরা CRT টেলিভিশনটি হলো স্যামসাং কোম্পানির 21 ইঞ্চি। তো এই টেলিভিশনের সমস্যাটি হলো টেলিভিশনের আমরা এসি লাইনটি ইনপুট করে দিয়েছি, আর ইনপুট করে দেওয়ার পর আমরা টেলিভিশনের যদি এখানে পাওয়ার সুইচটি অন করি, তো অন করার পর এখানে যে ইন্ডিকেটর বাল্বটি জ্বলার কথা, তো ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে না, অর্থাৎ এই টেলিভিশনটি নো পাওয়ার প্রবলেম, অর্থাৎ টেলিভিশনটি রান হচ্ছে না। তো বন্ধুরা আমরা এই টেলিভিশনটি খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা টেলিভিশনটি খুলেছি, খোলার পর এখানে সার্কিটটি আমরা ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা এই টেলিভিশনের সার্কিটে এই পাওয়ার কেবলটি এসি লাইনের সাথে ইনপুট করে দেবো। তো আমরা এখানে ভোল্টেজ পরিমাপ করার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। তো আমরা এখানে এসি মোডে করে নিলাম, পাওয়ারটি ইনপুট করে দিয়েছি। তো আমরা মেইন এসি কটের ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো আমরা মেইন ভোল্টেজ দেখতে পাচ্ছি 217 ভোল্ট দেখাচ্ছে। তো এটি কিন্তু এই ভোল্টেজটি ইনপুট হচ্ছে। এখানে সপারে ভোল্টেজটি দেখব, এই সপারে ভোল্টেজটি ইনপুট আছে। তো সপারে এই প্রান্তে আমরা দেখব। তো বন্ধুরা এই সাইডে আমরা ভোল্টেজটি ইনপুট দেখতে পাচ্ছি। আমরা মাল্টিমিটারটি এখন ডিসি মোডে রাখবো। এখানে ক্যাপাসিটারের ভোল্টেজটি টেস্ট করে দেখব। এখানে ক্যাপাসিটারের ভোল্টেজটি দেখতে পাচ্ছি 290। তো বন্ধুরা পাওয়ার সাইডের যে ক্যাপাসিটার থাকে ওই ক্যাপাসিটারের লাইনে ভোল্টেজটি 280 থেকে 300-র মধ্যে ভোল্টেজটি থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 290 ভোল্ট, তার মানে পাওয়ার সেকশনের কিন্তু মেইন ক্যাপাসিটার পর্যন্ত আমরা ভোল্টেজটি দেখলাম ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা আউটপুট ভোল্টেজ পরিমাপ করে দেখব। তো আউটপুট সাইডের যে মেইন ক্যাপাসিটার আছে, তো আমরা মেইন ক্যাপাসিটারের ভোল্টেজটি দেখব। তো আউটপুটের মেইন ক্যাপাসিটারে আমরা ধরার পর এখানে কোনো ভোল্টেজ আমরা দেখতে পারছি না। তো বন্ধুরা আমরা এখন সার্কিটের মেইন পাওয়ার কেবলটি খুলে দিয়েছি, অর্থাৎ এসি লাইন থেকে আমরা এটি ডিসকানেক্ট করে নিয়েছি। তো এখন আমরা পাওয়ার সাইডের যে মেইন ক্যাপাসিটারের নেগেটিভ এবং পজিটিভ, তো ওখানে মাল্টিমিটার প্রুফ ধরে দেখব যে এখানে ভোল্টেজটি স্টোর আছে কিনা। তো আমরা যেহেতু পাওয়ার সাইডে প্রবলেম দেখতে পেলাম, তো যে কোনো সার্কিটের ক্ষেত্রেই যদি পাওয়ার সাইডে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার সাইডে যে মেইন ক্যাপাসিটার থাকে তো ওখানে ভোল্টেজটি জমা থাকে। তো যারা CRT টিভির কাজ করেন তারা সবাই জানেন। তো এখন আমরা এই ভোল্টেজটি এখান থেকে ডিসচার্জ করে নেব। তো এই তাতালের আমরা এসি লাইনটি এখন মেইন ক্যাপাসিটারের সাথে ধরলে কিন্তু এটি ডিসচার্জ হয়ে যাবে। তো এটি আমরা 2 থেকে 1 সেকেন্ড ধরে রাখবো। তো আমরা এই ক্যাপাসিটার চার্জটি ডিসচার্জ করে নিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 14 ভোল্ট। তো এই ভোল্টেজটি কিন্তু এখন আমরা যদি হাত দিয়ে নাড়াচাড়া করি তাহলে আমাদের শর্ট লাগার সম্ভাবনা নাই। যদি আমরা পাওয়ার সাইডে এই ভোল্টেজটি ডিসচার্জ না করে নেই তাহলে কিন্তু আমরা কাজ করার সময় অনেক ক্ষেত্রে শর্ট খেতে পারি, কিংবা অন্য পার্টস কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন এই সাইডে দুটি ক্যাপাসিটার আছে। তো এই দুটি ক্যাপাসিটার কিন্তু এই সাইডে একটা নেগেটিভ এবং এই সাইডে একটি পজিটিভ, এটি সিরিজ করার পর এখানে গ্রাউন্ড তৈরি করা হয়েছে। তারপরে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ দুই সাইড থেকে নিয়ে এখানে যে পাওয়ার সাইডের যে এসটিআরটি আমরা দেখতে পাচ্ছি, তো এসটিআরের ভোল্টেজটি ঢুকছে। তো বন্ধুরা ব্যান্ডের যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটের ক্ষেত্রে কিন্তু এইভাবে ফিল্টারিং করা হয় পাওয়ার সাইডে। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে আউটপুট কোনো ভোল্টেজ নাই। তো আমরা এখানে ফ্লাই ব্যাগের গোড়ে যে দেখতে পাচ্ছি দুটি ক্যাপাসিটার, তো এটি হলো আউটপুট সাইডের মেইন ক্যাপাসিটার। তো আমরা এখন ওই পাশ থেকে মেইন ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা এগুলো টেস্ট করে দেখব। তো এখানে আমরা ডায়োড মোডে করে নিয়েছি। তো আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রুফটি এই সাইডে গ্রাউন্ডের সাথে ধরবো, আউটপুট সাইডের গ্রাউন্ডের সাথে ধরার পর আমরা এখানে যে দুটি ক্যাপাসিটার দেখলাম, তো ক্যাপাসিটারের ওখানে পজিটিভে ধরবো। তো পজিটিভে ধরার পর আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিটারে শর্ট দেখাচ্ছে 45 পর্যন্ত রিডিং দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু সচরাচর 350 থেকে 400-র মধ্যে রিডিংটি থাকার কথা ছিল, তো এখানে শর্ট দেখাচ্ছে। তার মানে আউটপুট সাইডে কোনো শর্ট আছে, যার কারণে কিন্তু পাওয়ার সাইড থেকে কোনো ভোল্টেজ এই পাশে ইনপুট হচ্ছে না। তো বন্ধুরা আমরা এই সাইডে যে কয়েকটা ডায়োড আছে প্রত্যেকটা ডায়োডই শর্ট পরিমাপ করে দেখব। বন্ধুরা আউটপুট সাইডের প্রত্যেকটা ডায়োড আপনারা এইভাবে টেস্ট করে দেখবেন যে কোথায় শর্ট আছে। তো বন্ধুরা আমরা সার্কিটে দেখতে পেলাম যে মেইন ক্যাপাসিটার এখানে শর্ট প্রবলেম দেখালো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আউটপুট ট্রানজিস্টর শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মেইন ক্যাপাসিটারগুলো শর্ট দেখাতে পারে। যদি ফ্লাইব্যাক শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই মেইন ক্যাপাসিটারগুলো শর্ট দেখাতে পারে। তো বন্ধুরা আমরা প্রথম স্টেপে এই আউটপুট ট্রানজিস্টরটি এই বোর্ড থেকে খুলে শর্টটি পরিমাপ করব। তো বন্ধুরা আমরা এখন আউটপুট ট্রানজিস্টরটি বোর্ড থেকে খুলে নিয়েছি। তো আমরা আউটপুট ট্রানজিস্টরটি এখানে দেখতে পাচ্ছি 2206 ট্রানজিস্টরের মডেল নাম্বারটি TT2206। তো বন্ধুরা এটি কিন্তু অরিজিনাল একটি আউটপুট ট্রানজিস্টর। তো আমরা এই ট্রানজিস্টরটি মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে দেখব যে ট্রানজিস্টরটি শর্ট আছে কিনা। তো বন্ধুরা আমরা আউটপুট ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছি শর্ট হয়ে গেছে। তো এটি কিন্তু দুই সাইডে শর্ট দেখাচ্ছে।
তো আমরা এখন সার্কিটের আউটপুট ট্রানজিস্টর খোলা অবস্থাতে যে আমরা ক্যাপাসিটারের শর্টটি দেখতে পারলাম। তো বন্ধুরা আমরা এখন ওই ক্যাপাসিটারটি আবারও টেস্ট করে দেখব যে ওখানে শর্ট প্রবলেম দেখায় কিনা। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা 446 রিডিং দেখাচ্ছে, তার মানে এখন কিন্তু এখানে কোনো শর্ট নাই। তো বন্ধুরা এই আউটপুট ট্রানজিস্টরটি নষ্ট হওয়ার ফলে কিন্তু আউটপুট সাইডে শর্ট দেখালো। তো বন্ধুরা এখন আমরা এই আউটপুট ট্রানজিস্টরটি খোলা অবস্থাতেই এই সার্কিটে পাওয়ারটি ইনপুট করব। পাওয়ারটি ইনপুট করার পর আমরা আউটপুটের ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো মাল্টিমিটারটি আমরা এখন ডিসি মোডে করে নেব। তো বন্ধুরা আমরা সার্কিটের রেসিলেন্ট ইনপুট করে দিয়েছি, এখন আমরা আউটপুটের ভোল্টেজটি টেস্ট করে দেখব। তো আউটপুট সাইডে আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি 145 ভোল্ট দেখাচ্ছে। তো তখন কিন্তু শর্টের কারণে এই সাইডে ভোল্টেজটি ইনপুট ছিল না। তো আউটপুট ট্রানজিস্টরটি আমরা দেখতে পেলাম শর্ট। তো আউটপুট ট্রানজিস্টরটি খোলার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটি ইনপুট আছে। তো বন্ধুরা আমরা দেখতে পারলাম যে এই সার্কিটের আউটপুট ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছিল, যার কারণে কিন্তু আউটপুট সাইডে কোনো ভোল্টেজ আমরা দেখতে পারলাম না। আর বন্ধুরা আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে যে ফ্লাই ব্যাগের গোড়ে, এই যে বন্ধুরা এই ফ্লাই ব্যাগের গোড়ে কিন্তু এখানে লিক দেখতে পাচ্ছি আমরা। এই লিকের কারণে কিন্তু আউটপুট ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছিল, অর্থাৎ এখান দিয়ে স্পার্ক হয়েছিল। এই যে এই সাইডে লিক আছে, লিক থাকার কারণেই হয়তোবা আউটপুট ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছিলো। যেখান দিয়ে লিকটি আছে, তো সেই লিকের ওখানে কিন্তু আপনারা সুন্দর করে কাটারের মাধ্যমে যেই উপরের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো চেঁচে পরিষ্কার করে নেবেন। তো এখন আমরা সিরিজ কাগজের মাধ্যমে এটি ঘষবো, ঘষার পরে এই জায়গাটা লেবেল করে ফেলবো। তো এটি সুন্দর করে সিরিজ কাগজের মাধ্যমে কিন্তু চেঁচে নিতে হবে। তোমরা জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। ধরা এটি ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই সাইডে কালি জাতীয় ময়লা থাকে। তো আপনারা অবশ্যই এটি সুন্দর করে একটি ন্যাকড়ার মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তো আমরা এখানে পরিষ্কার করে নিলাম। তো এখন আমরা এই ধরনের যে সাদা টেপগুলো কিনতে পাওয়া যায় বাজারে, তো এই টেপগুলোতে কিন্তু আঠা বেশি থাকে। তো বন্ধুরা এই আঠালা টেপ কিন্তু আমাদের এখানে লাগাতে হবে। তো যে স্থানে লিক আমরা এই স্থানে আঠালা টেপটি লাগাই নেব। তো আঠালা যে টেপটি আছে আমরা এই টেপটি সুন্দর করে চারি সাইড দিয়ে লাগিয়ে দেব। তো 2-3টা প্যাচ দিয়ে লাগাইতে হবে, যাতে করে স্পার্ক যে করবে সেই স্পার্কটা যেন এই টেপের এই পাশে না আসতে পারে। তো এটি আমরা টেপটা 2-3টা প্যাচ সুন্দর করে লাগাই নেব। তো বন্ধুরা আমরা এখানে সাদা কস্টেপ লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যে বুলুগানের আঠা থাকে, তো বুলুগানের আঠা এখানে কিছু পরিমাণ আমরা কেটে নিয়েছি। তো এটি আমরা তাতালের মাধ্যমে এখানে গলাইয়া দেব। তো পুরোটা জায়গা কিন্তু আমরা এই আঠাটা গলিয়ে সুন্দর করে ভরে দেব। তো বন্ধুরা আমরা বুলুগানের আঠাটা সুন্দর করে চারিদিক দিয়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা এই আঠাটা কিন্তু চারিদিক দিয়ে, অর্থাৎ ফ্লাই ব্যাগের যে সাইড দিয়ে লিক আছে, তো সেই লিকের চারিদিক দিয়ে কিন্তু সুন্দর করে সমান তালে লাগাইতে হবে। আর একটি যতটা পারবেন পুর করে লাগাবেন। তো আমরা এই ফ্লাই ব্যাগের ক্ষেত্রে যে স্থানটি লিক দেখতে পেলাম, তো সেই স্থান সহ আমরা চারিদিক দিয়ে কিন্তু এই আঠাটা গোলায় লাগাই নিয়েছি। তো বুলোগানের যে আঠাটি থাকে সেই স্টিক আঠা, তো এই স্টিক আঠা লাগানোর পরে যদি আপনাদের এই সমস্যা হয়, তাহলে আপনারা সেই ফ্লাই ব্যাগটা এইভাবে না চালিয়ে চেঞ্জ করে দিবেন। তো যদি আপনারা দেখেন যে এইভাবে আঠাটি দেওয়ার পর ফ্লাই ব্যাগটার লিকেজ প্রবলেম হচ্ছে না, তো সেক্ষেত্রে এই ফ্লাই ব্যাগটা চালাবেন। আর যদি দেখেন যে আঠা লাগানোর পরেও লিকেজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এই ফ্লাই ব্যাগগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ফ্লাই ব্যাগই কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন, অর্থাৎ লিক যেখানে আছে সেখানে আঠাটা লাগাইয়া এই যে স্টেপের মাধ্যমে কাজটি করতেছি, তো এই স্টেপের মাধ্যমে কিন্তু আপনারা সেই ফ্লাই ব্যাগের লিকটি সহজেই ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা আমরা আঠাটা চারিদিক দিয়ে ভরিয়ে নিয়েছি। তো এখন আমরা এই আঠাটা কিছুটুক সময়ের মধ্যে শুকিয়ে যাবে, তো সেইটুকু সময় আমরা একটু লেট করব। তো বন্ধুরা এই আঠাটা শুকানোর পর আমরা এর উপর দিয়ে আবারও এই কস্টেপ লাগাবো। কস্টেপ লাগানোর পরে আমরা সার্কিট আউটপুট একটি ট্রানজিস্টর লাগিয়ে টেস্ট করে দেখব। তো বন্ধুরা আমরা এখানে যে আঠাটা লাগালাম সেই আঠাটা কিন্তু এখন একদম শুকিয়ে শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা আবারও এই আঠার উপর দিয়ে কস্টেপ লাগিয়ে নেব। তো আমরা আঠার উপর দিয়ে কিন্তু কস্টেপটি লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমরা যে আউটপুট ট্রানজিস্টরটি দেখতে পেলাম নষ্ট হয়ে গেছিলো, তো সেই আউটপুট ট্রানজিস্টরের পরিবর্তে আমি এখানে একটি নতুন আউটপুট ট্রানজিস্টর নিয়েছি। তো এটি হলো বাজার থেকে যে কমা দামি ট্রানজিস্টর কিনতে পাওয়া যায়, সেই কমা দামি ট্রানজিস্টর নিয়েছি। আর এখানে আমরা একটা ছোটো আকারে একটি হিটসিন নিয়েছি। তো এই ট্রানজিস্টরের এখানে কিন্তু কোনো হিটসিন ছিল না, যখন আমরা খুললাম তখন কিন্তু আমরা দেখতে পারছি যে এই সার্কিটের ক্ষেত্রে কোনো হিটসিন থাকে না। তো বন্ধুরা যেহেতু আমরা এই বোর্ডে বাজারের যে কমা দামি ট্রানজিস্টর সেই ট্রানজিস্টর এখানে লাগাবো, সেক্ষেত্রে আমি এখানে ছোটো আকারে একটি হিটসিন দিয়ে নিচ্ছি এবং একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি, যাতে করে এই ট্রানজিস্টরটি সহজেই হিট না হয় এবং নষ্ট না হয়। তো বন্ধুরা আপনাদের কাছে যদি
সেম মানের অরিজিনাল ট্রানজিস্টার থাকে সেক্ষেত্রে হিটসিন না লাগালেও হবে। আমরা এই ট্রানজিস্টারটি বোর্ডের সাথে লাগাবো। তোমরা ট্রানজিস্টারটি বোর্ডের সাথে বসিয়ে নিয়েছি। তো এখন আমরা সার্কিটটি ঝালাই দেব। তো বন্ধুরা সার্কিটের সাথে কিন্তু আমরা আউটপুট ট্রানজিস্টারটি কানেকশন করে নিয়েছি। তো এখন আমরা সার্কিটের পাওয়ারটি ইনপুট করব। পাওয়ারটি ইনপুট করে আমরা সার্কিটের ভোল্টেজটি টেস্ট করে দেখব। তো বন্ধুরা আমরা এখানে মাল্টিমিটারটি ডিসি মোডে করে নিয়েছি। তো আমরা এখন সার্কিটের পাওয়ারটি ইনপুট করে দেব। এখন আমরা সার্কিটের আউটপুট ভোল্টেজটি টেস্ট করব। তো আমরা এখানে নেগেটিভ এবং পজিটিভ ধরলাম। তো বন্ধুরা আউটপুটে আমরা দেখতে পাচ্ছি 172 এবং 70 ভোল্টেজ দেখাচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু এই সার্কিটটি একদম পারফেক্টভাবে রান হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন টেলিভিশন স্ক্রিনটি দেখব। তো বন্ধুরা আমরা টেলিভিশন স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার চলে আসছে। তো ফ্লাইব্যাক দিয়ে কিন্তু এখন আর লিক প্রবলেমটি হচ্ছে না। তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই ধরনের কোনো সমস্যা এসে থাকে সিআরটি টিভির, তো যদি ফ্লাইব্যাগে আপনারা দেখতে পান যে লিক প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনারা ফ্লাইব্যাগের লিকটি আপনারা এই আঠা দিয়ে যেভাবে আমি রিপেয়ার করলাম সেভাবে রিপেয়ার করে দেখতে পারেন। যদি সেভাবে রিপেয়ার করার পর যদি সেটটি চলে অর্থাৎ সার্কিটটি চলে, সেক্ষেত্রে আপনারা ফ্লাইব্যাগটি চালাবেন। আর যদি দেখেন যে সার্কিটটিতে আউটপুট ট্রানজিস্টার লাগানোর পরেও ফ্লাইব্যাগ দিয়ে লিক হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফ্লাইব্যাগটি চেঞ্জ করবেন। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন।